স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ ভারতের বিপক্ষে একটা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। এই সিরিজটা নিয়ে আলোচনার জন্য আজকে হাজির হয়েছে, আমার সঙ্গে আছেন সাদমান উল্লাহ। সাদমান, আমরা বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি, তাদের স্কোয়াড নিয়ে আলোচনা করেছি। এই সিরিজের উত্তেজনাটা আসলে খুব ভালো একটা পর্যায়ে চলে গেছে, যে এই দুই দেশের ক্রিকেট দর্শকরাই আসলে এই সিরিজটা নিয়ে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুই দলের সিরিজ হওয়া মানেই একটা দারুণ উত্তেজনা তৈরি হয়, সেটা আসলে অলমোস্ট তৈরি হয়ে গেছে। আজকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ দলকে নিয়ে একটা মন্তব্য করেছেন, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন। সৌরভ গাঙ্গুলি আজকে বলেছেন যে পাকিস্তানের সাথে যেই খেলাটা হয়েছে সেই খেলাটার জন্য বাংলাদেশকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। তিনি বলেছেন যে ওইখানে মাঠে যাওয়াটা খুবই মাঠে জিতাটা খুবই কঠিন, সেই কাজটা বাংলাদেশ করেছে। কিন্তু তিনি বলেছেন যে ভারতের সাথে আসলে সেইটা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতই জিতবে, ভারতের মাটিতে আসলে বাংলাদেশের জিতার সম্ভাবনাটা খুবই কম। তিনি বলছেনই যে আসলে জিতার সম্ভাবনাই নেই। এই ক্ষেত্রে আসলে এই যে কথা খেলা সিরিজ শুরুর আগেই যখন বাইরে থেকে এরকম কথা হয়, এরকম কথা হবেই, কিন্তু যখন ওভার কনফিডেন্স দেখা যাচ্ছে, একটু ওভার কনফিডেন্টলি তিনি বলছেন যে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশ যেরকম ফ্লোতে রয়েছেন সেই ক্ষেত্রে আসলে এত সহজে এত ছোট করে দেখাটা আসলে খুবই মনে হয় ভুল করছেন হয়তো সৌরভ গাঙ্গুলি। এরকম একটা মন্তব্য আসলে পাকিস্তান সিরিজের আগেও আমরা পেয়েছিলাম। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বাসিত আলী বলেছিলেন যে বৃষ্টি বাঁচাতে পারে বাংলাদেশ দলকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে বাংলাদেশ পাকিস্তানের শেষ টেস্টে শেষ দিন পাকিস্তান আসলে বৃষ্টির আশায় বসেছিল, তাহলে তারা ম্যাচটা ড্র করতে পারতো। এই ধরনের মন্তব্যগুলো কীরকম একটা সিরিজে প্রভাব ফেলে আপনার মনে হয়? আসলে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ টিমটাকে খুব ভালোভাবেই অবজার্ভ করেছে, খুব ভালোভাবে দেখেছে, কাছ থেকে যে দেখেছে। সেখানে আসলে এটা একটা মেন্টাল গেমও হতে পারে যে আগেই আসলে বাংলাদেশ টিমের মোরালটা ডাউন করে দেওয়ার জন্য হয়তো এরকম কথা বলতে পারে। কিন্তু বাসিত আলী যেরকম বলেছিলেন, আসলে আমরাও আগে হয়তো এইভাবে কনফিডেন্টলি বলতে পারতাম না যে পাকিস্তানের মাটিতে গিয়ে আমরা খুব ভালোভাবে সিরিজ জিতে আসবো, কিন্তু আমরা সেই কাজটা করে দেখিয়েছি। তখন কিন্তু বাসিত আলী নিজের স্টেটমেন্টটা চেঞ্জ করা লেগেছে, বা তিনি তখন বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। এরকমই সৌরভ গাঙ্গুলি আগেই যদি বলে ফেলেন যে না, কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের ভারতের মাটিতে খেলা, সেক্ষেত্রে আসলে যদি আমরা ম্যাচটা জিতে যাই বা ম্যাচ ভালো খেলি, তখন কিন্তু তার স্টেটমেন্টই তাকে চেঞ্জ করতে হবে। তিনি কিন্তু তখন সমীহ করে কথা বলতে হবে তাকে। সো এই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান স্পোক পারসনরা এভাবেই আসলে কথা বলে থাকে যে কনফিডেন্সের সাথে কথা বলে। ছোটো দল, তাদের থেকে তুলনামূলক ছোটো দলের সাথে যখন খেলা হয় তখন নিজেদের মাঠে তখন আসলে দেখা যায় যে তারা এরকম ছোট করে দেখছে। তখন যখন বাংলাদেশ টিম হয়তো একটা ভালো পারফরমেন্স করে ফেলবে, তখন তাদের স্টেটমেন্ট তাদের চেঞ্জ করাই লাগবে। আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর নাজমুল হোসেন শান্ত আসলে বলেছিলেন যে ভারতের বিপক্ষে তারা ভালো করতে চান এরকম একটা, কিন্তু ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছিল যে রোহিতদেরও হারাতে চাই, এরকম একটা মন্তব্য করেছেন। ভারতীয় মিডিয়া এরকম একটু এরকম বায়াসনেসটা সবসময় আসে, তারা আসলে নিজেদের গায়ে নিয়ে নেওয়া যে অ্যাটাকটা, এটা আসলে তাদের আচরণের মধ্যে না। আপনি আসলে ভারত কখনোই চাবে না যে কোনো একটা ছোট দলের কাছে নিজেদের মাঠেতে টেস্টের মতো ফরম্যাটে হারা। সেই ক্ষেত্রে আসলে তারাও কিন্তু হয়তো আতঙ্কে রয়েছে যে বাংলাদেশ যেহেতু একটা ভালো ফ্লোতে রয়েছে, বাংলাদেশের টিমটা এখন মোটামুটি ব্যালেন্স টিম একটা, আমাদের পেস ইউনিট বলুন বা স্পিনে বলুন সবাই কিন্তু ভালো করছে। সো সেই ক্ষেত্রে আসলে কঠিন একটা যে কম্পিটিশন হবে। শুভমান গিলও কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই, সহজ করে দেখার কিছু নেই। কারণ যখন আপনি একটা ফ্লোতে থাকবেন, আপনি তখন আসলে যে কোনো বড় টিমকে হারিয়ে দিতে পারেন। আপনি টেস্ট মেজাজে যদি থাকেন, তখন খেলাগুলা আসলে মাঝখানে যেহেতু অন্য কোনো খেলা হয়নি, বাংলাদেশ ভালোই বাংলাদেশ এখন ওই টেস্ট মেজাজটাই ধরে রাখতে পেরেছে। সো সেই ক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি যে আমরা যে ওভার কনফিডেন্টলি বলবো না কখনোই যে আমরা জিতবই বা আমরা চাচ্ছি কি যে ভালো একটা ফাইট দিয়েও যদি হারি, তাহলেও কিন্তু বলতে পারবো যে আমরা টেস্টটা ভালো খেলছি, টেস্টটা আমাদের জন্য, এই ফর্মেটটা আমাদের জন্য এখন রয়েছে। সো সেই ক্ষেত্রে আসলে সেই জিনিসটাই আমরা দেখতে চাই। এখন সৌরভ গাঙ্গুলি হয়তো ধরে নিয়েছেন এটা ওয়ার্ল্ডের সবাই, আমরা যদি সমীকরণ দেখি, তখন কিন্তু আমরা স্ট্যাট দেখি, তখন কিন্তু আমরা বলবো যে হয়তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্ভাবনা নেই। কিন্তু আসলে
মাঠেরটা মাঠে যদি এটা আসলে আগে থেকে বলে দেওয়ার সুযোগ খুব একটা নেই। খুবই কম, সেই ক্ষেত্রে এইভাবে বললে আসলে এই যে বাসিদ আলের মতো হয়তো পরে ধরা স্টেটমেন্ট চেঞ্জ করতে হয়। আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের মাটিতে নিয়মিতই খেলে থাকেন। সর্বশেষ একটা ওয়ানডে বিশ্বকাপ ছিল গত বছর ভারতের মাটিতে, সেখানে ভারতের প্রায় অনেকগুলো মাঠেই খেলেছেন, চেন্নাইয়ের মাঠে খেলেছেন, কলকাতার মাঠে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটার। তাই আসলে বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর দারুণ একটা সুযোগ রয়েছে। গতকাল মেহেদী হাসান মিরাজ ভারত সিরিজ নিয়ে কথা বলছিলেন যে তারা আসলে ভারতের মাটিতে ভালো করতে খুবই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ভারতের মাটিতে টেস্টে ভালো করবেন। আজকে লিটন কুমার দাসও সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি বলেছেন যে পাকিস্তানের মাটিতে যতটা ভালো করেছেন তারা এই জিনিসটা আসলে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান। তারা যে ইতিবাচক যে মানসিকতাটা দেখিয়েছেন এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আসলে এত বড় একটা সিরিজ জিতার পরে, টেস্টে এরকম একটা সিরিজ জিতার পরে এই ম্যাচিউরিটিটা দেখানোটা আসলে উচিত, না হলে আপনি তাহলে আসলে বড় টিম হতে মানে কঠিন হয়ে যাবে। যদি বড় টিম যদি হতে চান তাহলে এরকম ম্যাচিউরিটি দেখাতে হবে, না হলে একটা সিরিজ জিতেই যদি আপনি, তাহলে সেটা কিন্তু ফ্লুক হয়ে যাবে। সো আপনি এই প্রসেসটা ধরে রাখতে হবে যে আমরা এই সিরিজটা ভালো খেলেছি, যেটা খেলেছি সেটা চলে গিয়েছে, নেক্সট মিশনটা আমাদের ধরে রাখতে হবে। নেক্সট মিশনটা ধরে রাখার জন্য সেই অনুযায়ী আসলে প্রস্তুতিটা নিতে হবে, সেই মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে হবে। না হলে আসলে আপনি অনুশীলনেও দেখবেন যে অনেক ধরনের পরিবর্তন এসেছে, বলের পরিবর্তন এসেছে, কারণ আমি এসজি বল নিয়ে মানে ভারতের মাটিতে এসজি বল দিয়েই লাল বলে ক্রিকেটটা খেলে থাকে, খেলা হয়ে থাকে, আর নর্মালি কুকাগুড়া বল দিয়ে হচ্ছে আমরা খেলে থাকি। সো সেই ক্ষেত্রে আপনি একটা বলের একটা বড় ডিফারেন্স রয়েছে, যেটা লিটন দাস নিজেও বলেছেন যে এই ডিফারেন্সটা, এই বলটা বাংলাদেশের ব্যাটারদের সাফার করাতে পারে, কারণ এই বলে রেগুলার তারা খেলে না। কিন্তু যখন ইন্ডিয়ার এগেনস্টে বা পাকিস্তানের এগেনস্টে যখন খেলা হচ্ছিল, তখন ওই স্কোয়াডের বাইরে যারা ছিলেন তারা কিন্তু এসজি বলে প্র্যাকটিস করেছেন যাতে কোপ আপ করে নিতে পারেন। সো এই জিনিসগুলো যে মাথায় রয়েছে, মানে এই মানে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট জিনিসগুলো যে মাথায় রেখে আসলে প্র্যাকটিস করছে, এইগুলো আসলে খুব বড় একটা ব্যাপার। কারণ এই বলের জন্যই আপনার দেখা যাবে যে এত আনকমফোর্টেবলি খেলবে, যদি প্র্যাকটিস না করে ঠিক মতো, তখন আসলে মানে দেখা যাবে যে সিরিজটাই আমরা ওই খুব খারাপভাবে হেরে যাব। এই প্রস্তুতিগুলো আসলে খুবই দরকার, মানে ভারতের এগেনস্টে খেলার জন্য আপনার সবসময় এই ওরা যেভাবে খেলছে বা এই যে যেই সব স্পিনার পেসারদের আমাদের ট্যাকেল দিতে হবে, সেই পেসার স্পিনারদের কথা মাথায় রেখে আসলে প্র্যাকটিসগুলো করা উচিত। তবে ভারতের কুলদীপ যাদব আছেন, তার বাংলাদেশের বিপক্ষে যে লাস্ট টেস্টটা খেলেছেন তিনি 6-7 উইকেটের মতো নিয়েছিলেন। আমরা কি এরকম একজন বোলারের বিপক্ষে খেলার আগে এরকম একজন স্পিনার বিপক্ষে খেলার আগে ওই পরিমাণের আমরা প্রস্তুতিটা নিচ্ছি না, এখন এর আগে যেমন দেখবেন যে মুশফিকুর রহিম নেটে মানে ট্যাকেল দেওয়ার জন্য ওরকম নেট বলার নিয়ে এসেছিলেন, এইবার আসলে কিন্তু আমরা এখনও দেখছি না যে ওরকম কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে বা ওরকম কোনো ইয়ে আছে। আসলে আমাদের ওরকম নাইও যে আপনি কুলদীপকে ট্যাকেল করার জন্য ওরকম একজন নেট বলার নিয়ে আসবেন, সেটা আমাদের আসলে বাংলাদেশে এখন নেইও। সো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো একটু কঠিন। কুলদীপ একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তিনি বড় বড় যত ব্যাটার রয়েছে তাদেরকেই কাবু করে ফেলেন সহজে। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যেহেতু রেগুলার খেলে না ইন্ডিয়ার সাথে, টেস্টে খেলে না যেহেতু ইন্ডিয়ার সাথে, সেই ক্ষেত্রে এই স্পিন অ্যাটাকটা চেন্নাইয়ের মাটিতে আসলে খুবই কঠিন হবে বাংলাদেশের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, যে আমরা চেষ্টা করব যে যত ভালোভাবে ট্যাকেল দেওয়া যায়। আর লিটন আরেকটা কথা বলেছেন যে তিনি 8-9 বছর অলরেডি খেলে ফেলেছেন এই টেস্ট বা ইন্টারন্যাশনাল এরিনাতে, সেই ক্ষেত্রে এখনই রেসপন্সিবিলিটি নেওয়ার সময়। মানে তিনি সেই জিনিসটা হয়তো রিয়েলাইজ করেছেন। আমরা দেখেছি পাকিস্তানের এগেনস্টে তিনি কতটা রেসপন্সিবলভাবে টিমটাকে এগিয়ে নিয়ে গেছে, তার জন্যই কিন্তু আমরা টেস্ট। মিরাজ এবং লিটন দাসের একটা দুর্দান্ত একটা জুটি ছিল। তিনি বলেছেন যে আমি এই ম্যাচে যে খেলে আর রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এখনই। তিনি একটু অ্যাটাকিং খেলেন, তিনি বলেছেন যে এখন ওয়ার্ল্ডে অনেক প্লেয়ারই আছে যারা অ্যাটাকিং খেলে, আমি তাদের সাথে মানে সেভাবেই আসলে খেলে থাকি, সেভাবে শট সিলেকশন করে থাকি। আর উনি বলেছেন আমি যেইখানে নামি, যেই ডাউনে নামি, সেইখানে আসলে মিরাজ থাকেন, না হলে মুশফিক বা সাকিব থাকেন। মিরাজ থাকলে আসলে তিনি বলেছেন যে বলার হিসেবে মিরাজ যদি খেলেন, আমার আসলে শর্ট খেলা ছাড়া উপায় থাকে না। সো তার মেন্টালিটি বা তার গেম অ্যাওয়ারনেসটা আসলে তৈরি হয়েছে খুবই ভালো, যে তিনি সিচুয়েশন বুঝে আসলে মাঠে অ্যাপ্লাই করে থাকেন। আমরা আশা করব যে
সাদা বলের ক্রিকেটে ইন্ডিয়ার এগেনস্টে লিটন সবসময় ভালো পারফরমেন্স করেছে। আমরা সবসময় লিটনের দিকে তাকিয়ে থাকি যে তিনি ইন্ডিয়ার এগেনস্টে একটা ভালো স্টার্ট করে দিবেন, যেহেতু 2018 এশিয়া কাপ থেকে শুরু তিনি আসলে ভারতের বিপক্ষে লাগাতার ভালো করে আসছেন। সো সেই ক্ষেত্রে মানে আমরা এবার চাবো যে লাল বলের ক্রিকেটটাতেও তিনি যাতে একটা ম্যাচিউরিটি দেখান ইন্ডিয়ার এগেনস্টে, একটা মানে ইন্ডিয়ার ভয় হয় যে লিটন ব্যাটে নামলে তাকে আউট করতে হবে। এই জিনিসটা আসলে সাদা বলে যেহেতু আমরা একটা কনফিডেন্স পেয়েছি, লিটন যেভাবে মেন্টালি খেলছেন, যেই সিরিজটা যেভাবে খেলছেন, আমরা আশা করবো যে সেইভাবেই খেলবে। কিন্তু লিটন এটাও বলেছেন যে প্রত্যেক ম্যাচে আমি ভালো খেলবো এরকমও না, তিনিও মানুষ, তিনি প্রত্যেক ম্যাচে ভালো খেলবেন এরকম না। কিন্তু আসলে চেষ্টাটা দেখাটা দরকার যে তিনি আননেসেসারি শট খেলে আউট হচ্ছেন না, তিনি চেষ্টা করছেন, একটা ভালো বলে আউট হয়েছেন, তখন কিন্তু আমরা সবাই বলবো যে না, এই বলটা আসলে কিছু করার ছিল না। সো এই ম্যাচিউরিটিটা রেখে যদি ইন্ডিয়ার এগেনস্টে খেলে থাকি তাহলে আসলে সবগুলা ডিপার্টমেন্টে আমরা যদি 2-3 জন করে পারফরমেন্স পাই তাহলে ইন্ডিয়ার সাথে ভালো করাটা আসলে সময়ের ব্যাপার। বাংলাদেশ দল যেই সময়টায় দেশে মাটিতে প্র্যাকটিস করছে সেই সময়টায় সাকিব আল হাসান প্র্যাকটিসটা করছেন ইংল্যান্ডের মাটিতে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছেন। গতকালকে সাকিব আল হাসানের আসলে দারুণ আমরা বোলিং দেখলাম, 97 রানে 4টা উইকেট নিয়েছেন, 33 ওভার বোলিং করেছেন, মানে দলের হয়ে সর্বোচ্চ ওভার বোলিং করেছেন সাকিব আল হাসানই, আমি যদি ভুল বলে না থাকি। সাকিব আল হাসান বোল করেছেন, এলবিডব্লিউ করেছেন, বেশ কয়েকটা আউটের সম্ভাবনা ছিল, সেগুলো আসলে হয়নি। সাকিবের এই বোলিং মানে এই প্র্যাকটিসটা কিভাবে দেখছেন, যে ভারতের মাটিতে কতটা কাজে লাগবে? কালকেই বলছিলাম যে এই জিনিসটা মানে সাকিব যে সারতে যে খেলছে, এই প্র্যাকটিস সেশনটা আসলে ইন্ডিয়ার সাথে খেলার জন্য খুবই কাজে দিবে যদি সাকিব পারফরমেন্স করে আসেন যে বোলিংয়ে। তার সেরা ফর্মে কিন্তু নেই, কিন্তু এই এমন একটা সময়ে তিনি কাউন্টি দিকে এত ভালো পারফরমেন্স করছেন, তার প্রতি প্রত্যাশার পারদটা কি আর একটু বেশি থাকবে কি? তার প্রতি আসলে প্রত্যাশা সবসময় থাকে, সাকিব আল হাসান নামটাই আসলে সেরকম যে এই লেভেলের ক্রিকেটার তিনি, যে তাকে নিয়ে আসলে তিনি থাকলে একটা বলার একটা ব্যাটসম্যান মানে কম খেলানো যেতে পারে এরকম থাকে। সেই ক্ষেত্রে আসলে সাকিবের থেকে আমরা সেই সার্ভিসটা এখন আর ওভাবে পাচ্ছি না। কিন্তু এই যদি এখন সারেতে যেভাবে খেলছে, যে প্র্যাকটিসটা হচ্ছে, এই কনফিডেন্সটা নিয়ে যদি ইন্ডিয়ার সাথে খেলি, ইন্ডিয়া সবসময় সাকিবকে ভালো রেট করে আছে। ইন্ডিয়াতে মানে অন্য প্লেয়ারকে রেট না করলেও সাকিবকে নিয়ে দেখবেন সবসময় কথা হয় যে আইপিএলে কিন্তু রেগুলারই খেলেছেন সাকিব এসেছেন। সো এই যে কনফিডেন্সটা, এগুলো কিন্তু ভারত দেখছে যে সাকিব কিভাবে তার বোলিংয়ের ধার যদি ফিরে আসে তাহলে কিন্তু এই যে এইচজি বলের কথা বলছি, যেটা আসলে পরে খেলতে অনেক সমস্যা হয় ব্যাটারদের, ওরকম টার্ন পাওয়া যায় ইন্ডিয়ার মাটিতে, চেন্নাইয়ের মাটিতে স্লো টার্নিং উইকেটে যদি সাকিব এই কাজগুলো করে দিতে পারেন তাহলে কিন্তু মানে কাবু করা খুবই সোজা। যদিও ইন্ডিয়ার ব্যাটাররা খুবই দুর্দান্ত, খুবই সবগুলা ডাউনে হচ্ছে, তারা খুবই আক্রমণাত্মক ব্যাটার আছেন, ইয়াসবি জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল। এগেনস্টে আসলে সাকিবের এক্সপিরিয়েন্সটাই দরকার, সাকিবের বুদ্ধিমত্তাটাই দরকার যে কিভাবে তাদের আউট করতে হবে। এই পারফরমেন্সটা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে আসলে ইন্ডিয়ার এগেনস্টে সৌরভ গাঙ্গুলির কোটটা আসলে তখন আর ফুলবে না। ভারতীয় দলের একটা ইনসাইড ইনফরমেশন দিয়ে আজকে অনুষ্ঠানটা আসলে শেষ করব। সরফরাজ আহমেদের খেলার সম্ভাবনাটা খুবই কম। আমরা কিছুক্ষণ আগে পিটিআইয়ের একটা রিপোর্ট পড়ছিলাম, তাকে আসলে তাদের যে ঘোড়া টুর্নামেন্টটা দুলীপ ট্রফি চলছে, সেটা আসলে সেকেন্ড রাউন্ডের স্কোয়াডেও তিনি আছেন। এছাড়া তার জায়গায় খেলতে পারেন লোকেশ রাহুলের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতীয় ক্রিকেটে গত 1-1.5 বছর যাবৎ যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে, তাদের মধ্যে একজন সরফরাজ আহমেদ। তিনি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচটাতে 2টা ইনিংসেই 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন। পরের টেস্টে ভালো যায়নি, এরপরের ম্যাচে কিন্তু আরেকটা হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। তিনি কিন্তু আশা করেছিলেন যে বাংলাদেশের বিপক্ষে টেস্টটাতেও আসলে থাকবেন, সেটা আসলে থাকা হচ্ছে না। ভারতীয় দলে আমরা জানি যে প্রত্যেকটা পজিশনের জন্য অনেক প্রতিদ্বন্দ্বিতা, ওপেনিং পজিশনের জন্য 4-5 জন অলরেডি আছেন ভারতীয় দলে। আমি যদি বলি শুভমান গিলও একাদশের বাইরে থাকতে হয়, তার ওপেনিং পজিশনে আসলে ইয়াসবি জয়সওয়াল, রোহিত শর্মাদের জায়গায় আসলে এতটা সুযোগ হয় না তার। এই জায়গায় সরফরাজের জায়গা পাওয়াটাও খুব কষ্ট হবে, এটা কিন্তু জানাই ছিল। আসলে মানে ইন্ডিয়ার পাইপলাইনটা এত শক্ত যে আপনি একজনকে যদি নাও থাকে আরেকজনকে সাথে সাথে নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে যতদিন আপনি কেএল রাহুলের মতো অভিজ্ঞ একজন টেস্ট ব্যাটার পাবেন ততদিন আসলে অন্য একটা প্লেয়ারের ওই জায়গাটা প্লেস করাটা খুবই কঠিন হবে। কারণ আপনি কেএল রাহুল
লাস্ট কয়েকটা ইনজুরিতে পড়ার আগে তিনি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে এসেছেন। সো আপনি যখন কেএল রাহুলকে ফিট পাবেন তখন তার সার্ভিসটা নেওয়ার জন্যই কিন্তু কেএল রাহুলকে আপনি দলে রাখবেন। সেই ক্ষেত্রে আসলে সারফরাজ যতটাই ভালো, সবাই কিন্তু বলছে সারফরাজের কোনো ল্যাগিংস নেই বা কিছু নেই, আমরা সারফরাজ নিয়ে কোনো নেগেটিভ কিছু বলছি না, কিন্তু আসলে তার জায়গা পাওয়াটা নিয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্য অভিজ্ঞ প্লেয়ারদের জন্য। এটা আসলে ভালো প্লেয়ারদের আসলে এত মানে পাইপলাইনটা এত শক্ত যে তাদের ভালো প্লেয়ার সবাইকে দেখে মনে হয় যে তারা ভালো প্লেয়ার, কাকে রেখে কাকে খেলবেন, এখন 11 জনের বেশি তো আর আপনি খেলাতে পারবেন না। আবার সরফরাজ হয়তো এটা বলতেও পারেন যে ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছেন। হয়তো এখন ওই কেএল রাহুলের যদি ফর্ম না থাকে তখন আপনি সাথে সাথে সরফরাজকে নিয়ে আসেন। তবে কেএল রাহুল উইকেট কিপার ব্যাটার, কিন্তু তিনি আসলে ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে থাকছেন না, কারণ ঋষভ পান্ট ব্যাক করেছেন। এইখানে আসলে মানে এই যে সরফরাজও কিন্তু অ্যাটাকিং একজন ব্যাটার, আমরা কালকে এটা নিয়ে কথা বলছিলাম, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা মানে বাস বল যেভাবে খেলে সেইভাবে চাইলে তারা খেলতে পারবে এরকম অ্যাটাকিং, সেই সরফরাজও কিন্তু সেরকম অ্যাটাকিং একজন। এখন কেএল রাহুল হোল্ডিং একজন প্লেয়ার, তিনি ধরে রেখে মাঝখানটাকে ধরে রেখে ইনিংস বড় করতে পারেন। সো যেহেতু ঋষভ পান্ট রয়েছেন, জয়সওয়াল রয়েছেন, রোহিত শর্মা রয়েছেন, সেই ক্ষেত্রে আসলে কেএল রাহুল মাঝখানে থাকাটা ইন্ডিয়ার জন্যই আসলে বেনিফিট দিবে। আর আমরা তো বিরাট কোহলির কথা বলছি না, বিরাট কোহলি আসলে তো টিমে রয়েছেন, টপ ক্লাস আছে, তাকে নিয়ে কিছু বলেন নেই, তিনি একাই আসলে পুরো দলটাকে ক্যারি করতে পারেন। সো খুবই কঠিন একটা সিরিজ হবে, কিন্তু আসলে বাইরে যেরকম যে এখনই আসলে স্টেটমেন্ট দেওয়াগুলো আসলে ঠিক হবে না, কারণ আমরা এজ এ বাংলাদেশি বা বাংলাদেশের ফ্যানরা চাই যে বাংলাদেশ অন্তত ভালো খেলুক, মানে টেস্ট আমরা না জিতি কিন্তু আমরা অন্তত ভালো খেলি, একটা ড্র আনি বা দেখাই যে না আমরা এখন প্রোগ্রেসে রয়েছি। একটু কি আসলে এখন চাওয়া, কারণ জিতলে তাহলে আসলে বলাই যাবে যে আমরা কতটুকু এগিয়েছি টেস্ট ক্রিকেটে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আমরা নিয়মিত বিভিন্ন ইনফরমেশন পেলে আপনাদের কাছে হাজির হব। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলার জন্য আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।